যে পুরুষ নিজের নারীর শরীরে আঘাত করতে দুবার ভাবে না, সে যে নতুন কাউকে নিয়ে সংসার করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? নয়ন কিছুক্ষণের জন্য স্থির হয়ে তাকিয়ে রইল, কিন্তু সঙ্গে সঙ্গে সে চোখ ফিরিয়ে নিল। হিয়ার দিকে তাকিয়ে আকুতির স্বরে আওড়ালো, হিয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি জানি শিশির তোমার সাথে যা করেছে তা ঠিক নয়, তবে সে তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু করেনি। হিয়া হালকা মৃদু হাসি দিল, তারপর ঘাড় থেকে ওড়না সরিয়ে নয়নের দিকে তাকিয়ে বলল, এই সিগারেটের সেকগুলো দিলে খুব আনন্দ লাগে, তাই না ভাইয়া? নয়নের দৃষ্টি থমকে গেল। হিয়ার ঘাড়ে এখনও সেই জ্বলন্ত সিগারেটের দাগ লাল হয়ে ঝলসে আছে। বুকে অদ্ভুত এক কাঁপুনি। সে ভাবছে, শিশিরকে এতটা নির্মমভাবে নিজের ভালোবাসার উপর আঘাত করতে পারে? রাগ ও কষ্ট বুকে জমে গেলেও নয়নের মুখ কোনো শব্দ বের হলো না। হিয়া, আমি বুঝতে পেরেছি, তবে শিশির তোমাকে আঘাত করে কখনোই খুশি হয়নি। সে নিজেও কষ্টে ছিল। তুমি প্লিজ আমার সাথে চলো। একবার তুমিই ওকে ফিরিয়ে আনতে পারবে। একবার যদি ও প্লেনে উঠে পড়ে, তাহলে আর কখনো ওকে ফেরানো যাবে না। হিয়া ঠোঁটের কোণে হালকা ব্যথাজনিত হাসি দিল। সরি ভাইয়া, আমি আপনার সব কথা রাখতে পারলেও এই কথাটা রাখতে পারবো না। হিয়া প্লিজ। এই আপনি জানতো এখান থেকে? হিয়া কোথাও যাবে না, আর না তোর ওই রাক্ষসকে ফিরিয়ে আনবে। নয়ন হঠাৎ গর্জে উঠল তার কণ্ঠের তীব্রতার। চুপ করো বেয়াদব মেয়ে। তোমার কি মনে হয় আমি শ্বশুরবাড়ি থেকে যাওয়ার জন্য এসেছি? কোথাও নিজের বান্ধবীকে বোঝাবে তা না, সেটা না করে আরও আগুন লাগাচ্ছে। আর একবারও বাজে কথা বললে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দেবো। তন্নি সামনে এসে দাঁত চেপে বলল, আপনার সাহস কত বড়, আমার বাড়িতে এসে আমায় দাঁত ভাঙতে চান? নয়ন এক গভীর শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করল। তার কণ্ঠে এবার এক কঠিন স্থিরতা। দেখো তন্নি, আমি এখন ঝগড়া করার মুডে নেই। তুমি হেল্প করতে না পারলে অন্তত চুপ করো প্লিজ। তন্নি মাথা হালকা ঝুঁকিয়ে জবাব দিল, আমি ঝগড়া করি? সাথে সাথে নয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে প্রতিধ্বনিত করল, না, আমি ঝগড়া করি। এবার হয়েছে, প্লিজ মুখটা একটু অফ রাখো। সঙ্গে সঙ্গে তন্নি ভয়ে গুটিয়ে যায়। আর কোনো কথা না বলে সে। নয়ন আবার ধীরে ধীরে এগিয়ে এসে হিয়ার সামনে দাঁড়ালো। তার চোখে অনুনয়, কণ্ঠে ভাঙা আকুতি। সে দুই হাত জড়ো করল। হিয়া বোন, প্লিজ চলো আমার সাথে। আমি বুঝতে পারছি তুমি খুব অভিমান করেছো, খুব কষ্ট পেয়েছো, কিন্তু এই অভিমানের জন্য তুমি সারা জীবনের জন্য শিশিরকে হারিয়ে ফেলবে। আচ্ছা তুমি বলো, মানুষ মাত্রই তো ভুল করে, তাই বলে কি তাকে ক্ষমা করা যায় না? হিয়া হালকা তাচ্ছিল্যের হাসি দিল, একটা তিক্ত ব্যথায় ভরা হাসি। সে নয়নের চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, ভাইয়া আপনি বলুন তো, ওনার কোনো ভুলে আমি ক্ষমা করব? তাছাড়া উনি তো কোনো ভুলই করেননি। পাপ করেছে, পাপ। উনি জঘন্য পাপ করেছে। ওনার পাপের জন্য আমি সন্তানহারা। কথাটা বলতেই তার গলা কেঁপে উঠল। সে বুকের ওপর হাত রাখল। উনি নিজের বোনকে বাঁচানোর জন্য দিনের পর দিন আমাকে কষ্ট পেতে দেখেও চুপ ছিল, কারণ উনি ভাইয়ের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু উনি এটা ভুলে গিয়েছিলেন উনি কারোর প্রেমিক, আর কারোর স্বামী, আর কারোর বাবা। জানেন ভাইয়া, আমার বাচ্চাটা রাত হলেই ঘুমের মধ্যে আমার কাছে আসে। অনেক অভিযোগ করে, বলে তাকে পেট ভরে খাবার খেতে দেওয়া হয়নি, সারাদিন কাজ করানো হতো, তবু সে মায়ের সঙ্গ ছাড়েনি। কিন্তু ওই মানুষরূপী কুত্তা আমার সন্তানকেও কেড়ে নিয়েছে। উনি চাইলে তো সব সত্য আগেই বলতে পারতেন, তাহলে আজ আমি সন্তান হারিয়ে এভাবে পাগল হয়ে যেতাম না। আর না ওনাকে এতটাই ঘৃণা করতাম। নিজের ওপর করা টর্চারগুলো আমি সহ্য করতে পারতাম, কিন্তু আমি কিভাবে সহ্য করব আমার অনাগত সন্তানকে হারানোর কষ্ট? এই বলে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগলো। রুমের ভেতরে শুধু তার কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। নয়ন নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার চোখেও অশ্রু এসে গেছে। সে বুঝতে পারছে এই কষ্টের সামনে তার কোনো যুক্তি নেই, কোনো শব্দ নেই। কিছুক্ষণ সে কোনো কথা বলল না, শুধু বড় বড় শ্বাস নিতে লাগলো। তারপর সে ধীরে মাথা তুলে হিয়ার দিকে তাকালো। চোখ দুটো তীক্ষ্ণ, গভীর, যেন ভিতরটা ভেদ করে দেখছে। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, জানো হিয়া, শিশির সবসময় একটা কথাই বলতো, ওর মিষ্টিটা খুব অবুঝ, অনেক অভিমানী। ও বলতো ওর মিষ্টি সবার দেয়া কষ্ট সহ্য করতে পারলেও
ওর দেওয়া ছোট্ট একটা আঘাতও সহ্য করতে পারবে না, কারণ মানুষটা যে নিজের থেকেও বেশি ভালোবাসে, বিশ্বাস করে। তবে জানো কি, শিশিরের মিষ্টি অনেক স্বার্থপর। এই দেখো না, সে নিজের সন্তান হারালো, অথচ সে এটা ভুলে গেল শিশিরও সেই সন্তানের বাবা ছিল। সেও তো সন্তান হারিয়েছে, তার জীবনে অন্তত কেউ আছে যে তাকে ভরসা দেয়, তার পাশে থাকে। কিন্তু শিশির, সে তার সব দুঃখ, অভিযোগ, কষ্ট সব নিজের ভেতরেই চেপে রাখে, কারোর সাথে শেয়ারও করে না। নয়ন গভীর শ্বাস নিয়ে আবারও বলল, জানো, আমি অনেক আগেই তোমাকে সব সত্য বলে দিতে চেয়েছিলাম, কিন্তু শিশির আমাকে থামিয়ে দিয়েছিল। তার বিশ্বাস ছিল যে তুমি নিজে থেকেই ওর কাছে ফিরে আসবে, কিন্তু তুমি উল্টো। তো ওর মুখটাই দেখতে চাওনি। যে ছেলেটা তার মায়ের জন্য প্রাণ দিতে পারত, সে এখন নিজের মাকেই চোখের বিষ মনে করে। দিনের পর দিন সে নিজের মাকে কথার আঘাতে কষ্ট দেয়। যে ছেলে তার মায়ের চোখের অশ্রু দেখলে পাগল হয়ে যেত, সে এখন সেই অশ্রুকে নাটক ভাবে। আর রইল নিশিতার কথা। হিয়া, তুমি নিজে একটু ভাবো, তোমার তো মনে থাকার কথা, যেদিন শিশিরের বোনের অ্যাক্সিডেন্ট হলো সেদিন কি শিশির বাসায় ছিল না ছিল না? সেদিন পুরো সময় সে আমার সাথে ছিল। তাহলে বলো, সে কিভাবে জানলো যে সব দোষ তোমার নয়, নিশিতার? হিয়া বুক থেকে হঠাৎ কেঁপে উঠল। তার শ্বাস আটকে আসছে। মনে পড়ছে, হ্যাঁ, সেদিন শিশির বের হওয়ার আগে তাকে বলেই গিয়েছিল। তাহলে সে কিভাবে এত বড় ভুল বুঝল? তার চোখ ছলছল করে উঠল। নয়ন ধীরে বলল, শুধু এটুকুই না, তোমার মায়ের মৃত্যুর কথাও শিশির কয়েক মাস আগেই জেনে গিয়েছিল, কিন্তু সে বলেনি। কেন জানো? কারণ যেখানে তার হৃদয়ের গভীর ক্ষত, কষ্ট শুকিয়ে গেছে, সেখানে আবার সত্য বলে কিভাবে তোমার হৃদয়টাকে রক্তাক্ত করতো। ও সবসময় চাইতো তুমি সুখে থাকো। তোমার একটু কষ্ট সে সহ্য করতে পারতো না, অথচ সেই তুমি তাকে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছ। যে ছেলেটার কোনো বাজে নেশা ছিল না, সে এখন রোজ নেশা করে। কেন জানো? কারণ বুকের ভেতরটা কষ্টটা একটু হলেও কমাতে চায়। হিয়া নিঃশব্দে দাঁড়িয়ে আছে, তার চোখে অশ্রু জমে উঠছে। নয়ন আবার একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর মাথা নিচু করে নেয়। আমি জানি এই কথাটা আমার বলা উচিত নয়, তবুও আজ বলতে হচ্ছে। হিয়া, তোমরা তো স্বামী স্ত্রী ছিলে, তাহলে তুমিই বলো তো, কখনো কি শিশিরকে উন্মুক্ত শরীরে দেখেছো? জানি দেখোনি, দেখলে আজ পরিস্থিতি এখানে আসতো না। আজ পর্যন্ত শিশির তোমার শরীরে যত আঘাত করেছে, তার দ্বিগুণ আঘাত ও নিজের শরীরে করেছে। ওর পিঠে, হাতে, বুকে অসংখ্য সিগারেটের দাগ, ব্লেডের কাটা ক্ষত, এমনকি যেদিন রাগের মাথায় তোমার বুকে লাথি মেরেছিল, সেদিনও ও নিজেই নিজের বুকে জ্বলন্ত আগুনের সেক দিয়ে তোমার নাম লিখেছে। নিজের শরীরে চাবুকের মতো আঘাত করেছে। তোমাকে আঘাত করে ও কখনোই খুশি হয়নি, বরং নিজেই ধুকে ধুকে কষ্ট পেয়েছে। এখন তুমি বলো হিয়া, এরপরেও কি বলবে শিশির নিকৃষ্ট? সে শুধু পাপ করেছে। এই কথাটা যেন কুম্ভকর্ণের মতো হিয়ার হৃদয়ে গিয়ে আঘাত করলো। হিয়া দুপা পিছিয়ে গেল, তার চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে, তার বুকটা যেন ফেটে যাচ্ছে। আজ সে উপলব্ধি করতে পারছে কত বড় ভুল করেছে সে। মানুষ চাইলেই তো বিপরীত পাশের মানুষটার সব ভুল ক্ষমা করে দিয়ে নতুন করে জীবন শুরু করতে পারে, কিন্তু সে নিজের অতীত ভুলতে না পারায় রাগ আর জিতে বসে কত বড় ভুল করেছে। হিয়া আর দাঁড়িয়ে থাকতে পারল না, ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল। সে চিৎকার করে কাঁদতে লাগলো। তন্নি দ্রুত এগিয়ে এলো, কিন্তু তার আগেই হিয়া হামলে পড়ে তাকে জড়িয়ে ধরলো। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। তন্নি, এই তন্নি, বল না, আমি কিভাবে পারলাম এটা করতে? আমি কিভাবে ওই মানুষটাকে এতটা কষ্ট দিলাম? আমি এতটা খারাপ হলাম কিভাবে? আমি অনেক বাজে, তাই না? অনেক বাজে। কথা বলতে বলতে সে নিজের গালে নিজেই জোরে জোরে থাপ্পড় মারতে লাগলো। তন্নি ততক্ষণে শক্ত করে হিয়ার হাত দুটো আঁকড়ে ধরেছে। হিয়ার শরীর কাঁপছে। সে দুহাত দিয়ে নিজের চুলগুলো টেনে ধরল। চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে। তার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, সে ভুল করেছে, ভয়ঙ্কর ভুল। যে মানুষটা তাকে নিঃস্বার্থ ভালোবেসেছে, যাকে আঘাত করার পরও বারবার তার কাছে ফিরে এসেছে, যে নিজের কষ্টগুলো লুকিয়ে রেখে শুধু তাকে হাসতে চেয়েছে, সেই মানুষটাকেই সে ঠেলে দূরে সরিয়ে দিয়েছে। হিয়া কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, তার পা টলছে, তবুও নিজেকে সামলে নিল। সে এগিয়ে গিয়ে নয়নের সামনে দাঁড়ালো, তার চোখ লাল, মুখে অশ্রু ভেজা। সে দুহাত জোর করে অনুনয়ের স্বরে বলল, ভাইয়া প্লিজ, আমাকে শিশির ভাইয়ার কাছে নিয়ে চলো।
আমি জানি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, কিন্তু আমি ওনাকে হারাতে চাই না। আমি যেভাবেই হোক ওনাকে ফিরিয়ে আনবো। প্লিজ ভাইয়া, আমাকে নিয়ে চলুন। নয়ন ধীরে ধীরে মাথা নাড়ল। একটা ছোট্ট শব্দ, চলো। এই একটা শব্দেই যেন সব সিদ্ধান্ত হয়ে গেল। নয়ন আর এক মুহূর্ত দেরি করল না। সে ঘুরে দাঁড়িয়ে দ্রুত দরজার দিকে হাঁটা দিল। তার পেছন দৌড়াতে লাগলো হিয়া। তন্নিও পিছনে থাকলো না। হিয়ার বুক ধুকপুক করছে, মনে হচ্ছে সব ফুরিয়ে যাচ্ছে যদি দেরি হয়ে যায়। এই একটা ভয় তাকে পাগল করে দিচ্ছে। নয়ন দ্রুত দরজার পৌঁছে হাত বাড়ালো। দরজা খুলে বাইরে বের হওয়ার জন্য পা বাড়াতে যাবে, ঠিক তখনই হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। হিয়া ধাক্কা খেয়ে প্রায় তার পিঠ লেগে গেল। কি হলো ভাইয়া? তার কণ্ঠ কাঁপছে, কিন্তু নয়ন কোনো উত্তর দিল না। সে স্থির হয়ে তাকিয়ে আছে দরজার ওপাশে। হিয়া ধীরে ধীরে মাথা তুলল। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে চোখ তুলেই সে জমে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তাকে এমন এলোমেলো উস্কো খুস্কো অবস্থায় দেখে হিয়া আর এক দফা অবাক হয়ে গেল। তার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। কেন কিছু একটা ঠিক নেই। সে আরও দেরি না করে তড়িঘড়ি করে সামনে এগিয়ে গেল। উদ্গ্রীব কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া তুমি এখানে? কথাটা শেষ হতেই আচমকা শান্ত তাকে শক্ত করে বুকে টেনে নিল। হিয়া থমকে গেল। এই আচরণ তার একদমই অজানা। শান্ত কখনো এমন করে না। তার বুকের ভেতর ধকপকানি বেড়ে গেল। ঠিক তখনই সে অনুভব করলো তার গালে গরম কিছু পড়ছে, অশ্রু। সে ধীরে মাথা তুলে তাকালো এবং স্থির হয়ে গেল। শান্ত কাঁদছে। এই প্রথম সে শান্তর চোখে পানি দেখল। তার গলা শুকিয়ে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া তুমি কাঁদছো কেন? কোনো উত্তর নেই, শুধু শান্ত তাকে শক্ত করে ধরে রেখেছে। হিয়ার ভয়টা এখন ধীরে ধীরে আতঙ্কের রূপ নিচ্ছে। সে শান্তর বুক থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রায় চিৎকার করে উঠল, ভাইয়া তুমি কিছু বলছো না কেন? প্লিজ কিছু বলো। শিশির ভাইয়া ঠিক আছে তো? এই প্রশ্নটা করতে গিয়ে তার কণ্ঠ গেল। শান্ত এবার ধীরে হাত বাড়ালো। তার হাতও কাঁপছে। সে একটা কাগজে মোড়ানো খাম আর একটা চিরকুট হিয়ার হাতে ধরিয়ে দিল। হিয়ার বুকটা হঠাৎ ধক করে উঠল। সে কাঁপা হাতে খামটা নিল। মনে হচ্ছে এই খামের ভেতরেই তার জীবনের সবচেয়ে বড় উত্তর লুকিয়ে আছে, অথবা সবচেয়ে বড় ধ্বংস। তার আঙুল কাঁপছে, শ্বাস ভারী হয়ে গেছে। ধীরে ধীরে খামটা খুলল। সে কাগজটা বের করলো। চোখে পড়তেই সে জমে গেল। তার চোখে বিস্ফোরিত হয়ে উঠল। পা কাঁপতে শুরু করলো। সে কয়েক কদম পিছিয়ে গেল। তার হাতে থাকা কাগজটা কাঁপছে। সেটা ডিভোর্স পেপার, আর সেখানে স্পষ্ট জলজল করছে শিশিরের সাইন। মুহূর্তের মধ্যে হিয়ার বুকটা ছ্যাদ করে উঠল। মনে হলো কেউ তার বুক ছিঁড়ে ফেলল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। চোখ ঝাপসা হয়ে আসছে। ভাইয়া। তার হাত থেকে প্রায় কাগজটা পড়েই যাচ্ছিল, কিন্তু সে কোনোভাবে নিজেকে সামলে নিল। তারপর কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খুলল। অশ্রু ভেজা চোখে ধীরে ধীরে পড়তে শুরু করলো। প্রিয়, প্রিয়র চেয়েও প্রিয়। জানি আমি মানুষটা তোর কাছে আজ বড্ড অপ্রিয়, কিন্তু তুই তুই আমার কাছে আজীবন প্রিয়ই থেকে যাবি। জানিস, তোর প্রতি আমার অনেক অভিযোগ জমে আছে। কেন করলি এমনটা মিষ্টি? আমার ভুলগুলো কি একটাবার মাফ করে দিয়ে আমার সাথে সংসার করতে পারতিস না? অবশ্যই পারতি, কিন্তু তুই চাসনি আমি তোর জীবনে থাকি। ফুপি একটা কথা বলতো, মানুষ খুব স্বার্থপর হয়। তুই যতই তাদের জন্য ভালো করিস না কেন, তাদের জন্য নিজের দিস, তবুও তারা সেটা কখনোই মনে রাখবে না। কিন্তু তুই যদি একটা ভুল করিস, সেই ভুলটাই তারা সারা জীবন ধরে রাখবে। আজ ফুপির সেই কথাটা খুব মনে পড়ছে। মিষ্টি, তোকে আমি এত ভালোবাসলাম, সেগুলো তুই কীভাবে ভুলে গেলি? আমার দেওয়া আঘাতগুলোই শুধু তুই মনে রাখলি। তোর জন্মের পর থেকে আমি তোকে একটুও আঘাত লাগতে দিইনি। তোকে নিজের হাতে আগলে রেখেছি। তোকে ফুলের টোকা পর্যন্ত করেও দিতে পারিনি। তাহলে বল, সেই 16 বছরের ভালোবাসা, যত্ন তুই কিভাবে এত সহজে ভুলে গেলি? একটা বারও কি ভেবে দেখেছিস আমি কেন তোকে আঘাত করলাম? আমি কি কখনো তোকে কষ্ট দিয়ে সুখ পেয়েছি? না, কখনো না। কিন্তু তুই আমার বুকের ভেতরে কষ্টটা দেখলি না। একটা কথা বলতো মিষ্টি, যেদিন আম্মু তোকে বলছিল আমি নাকি নীরাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, সেই কথা শুনে তুই আমার ওপর অভিমান করে পুরো 3টা বছর আমার সাথে একটাও কথা বলিসনি। তোর কাছে হয়তো সেই সময়টা ছিল, কিন্তু আমার কাছে সেই 3টে বছর ছিল 3টে যুগ। তুই জানতিস আমি নীরাকে কখনোই ভালোবাসি না। যাকে আমি সহ্যই করতে পারি না, তাকে ভালোবাসবো কীভাবে? মিষ্টি, একবার ভাবতো, আমি যদি সত্যি অন্য কাউকে ভালোবাসতাম, তাকে বিয়ে করতে চাইতাম, তুই কি সেটা মেনে নিতে পারতি? পারতি না।
তাহলে আমি কিভাবে সহ্য করব আমার মিষ্টি, আমার ভালোবাসা অন্য পুরুষের সাথে অঙ্গরঙ্গ করেছে। এখানেই এসে হিয়ার হাতও কেঁপে উঠল, চোখ ঝাপসা হয়ে গেল। চিরকুটটা প্রায় হাত থেকে পড়েই যাচ্ছিল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ডুকরে ডুকরে কেঁদে উঠল। তার ঠোঁট কাঁপছে, তবুও সে কাঁপা হাতে আবার চিরকুটটা শক্ত করে ধরল। অশ্রু ভেজা চোখে আবার পড়া শুরু করলো। আমার জীবনে সবচেয়ে প্রিয় ছিলি তুই। তোকে আমি আমার হৃদয়ের ভেতরে যত্ন করে আঁকড়ে রেখেছিলাম। আর তোকে একজন পুরুষের সাথে দেখলাম, সেদিন আমার হৃদয়ের কী অবস্থা হয়েছিল একটা বারও কি ভেবেছিস? তোর অভিযোগ ছিল আমি কেন তোকে বিশ্বাস করিনি, কিন্তু তুই জানিস এই ভিডিও ক্লিপটা আমি কতজনকে দেখিয়েছি, কত জায়গায় যাচাই করেছি, সবাই একটাই কথা বলেছে এটা সত্যি, একটুও ফেক না। আমি পুরো 3টে বছর ডুকরে ডুকরে বেঁচে থেকেছি। তুই কাঁদলেও তোর পাশে অন্তত কেউ ছিল যে তোর মাথায় হাত বুলিয়ে দিত, কিন্তু আমার পাশে কেউ ছিল না। আমি চিৎকার করে কাঁদতাম, কিন্তু শোনার মতো কেউ ছিল না। তুই তো অনেক আগেই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলি। আমি জানি রাগের মাথায় তোকে এতটা আঘাত করা আমার উচিত হয়নি, কিন্তু তুই বল আমি কিভাবে এসব সহ্য করতাম? আমারও তো একটা মন আছে। আমি ছেলে বলে কি আমার কোনো কষ্ট হয় না? চিরকুটের শব্দগুলো যেন হিয়ার বুক ছিঁড়ে ভেতরে ঢুকছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ থেকে অশ্রু থামছেই না। আফসোস হচ্ছে, ভীষণ আফসোস হচ্ছে। কেন আমি তোর মনের মতো মানুষটা হতে পারলাম না? কেন তোকে এতটা আঘাত দিলাম? কেন তোর চোখে আমি এতটা খারাপ হয়ে গেলাম? জানিস, নিজের কুকর্মের শাস্তি আমি এখনও পাচ্ছি। প্রতিটা নিঃশ্বাস যেন বুকের ভেতরে ছুরি চালায়। দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় এই বুঝি সব শেষ হয়ে যাবে। তবুও এই চিরকুটটা লিখতে হচ্ছে আমাকে, কারণ কিছু কথা না বললে আমি হয়তো মরেও শান্তি পাবো না। মনে হচ্ছে না তোকে ছেড়ে যেতে? একটুও না, তবুও না। আমাকে যেতে হবেই মিষ্টি। তোকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না, কিন্তু তোর কিছু হয়ে যাবে সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। তুই যেদিন বললি আমি যদি আবার তোর সামনে যাই তুই নিজেকে শেষ করে দিবি, সেদিনই আমি বুঝে গেছি আমার থাকা মানেই তোর জন্য বিপদ। তাই আমি সরে যাচ্ছি, দূরে, খুব দূরে। জানিস আমি কত স্বপ্ন দেখতাম আমার ছোট্ট একটা সংসার হবে, তুই, আমি আর আমাদের বেবিটা। সে দৌড়াবে, হাসবে, আমাদের ঘরে ঘুরে থাকবে, আর তার কোলাহলে আমার খুব সুখ থাকবে। কিন্তু নিয়তি আমাদের জন্য সেটা লেখা রাখেনি। তাই আমাদের সেই ফুলটাকে বসন্তের পাতার মতোই ঝরে গেলতে হলো অকালে, চিরদিনের জন্য। আমি জানি দোষটা আমার, সব কিছুর জন্য আমিই দায়ী, কিন্তু বিশ্বাস কর মিষ্টি, আমি আমার বাচ্চাটাকে হারিয়ে একটুও খুশি হইনি, একটুও না। আমার তো স্বপ্ন ছিল ওর ছোট্ট হাতের আঙুল ধরতে শিখতে রাখবো, ওকে বুকে জড়িয়ে ধরে ঘুমাবো, ওর বাবা ডাক শুনবো, কিন্তু আমি কিছুই পারলাম না। 1 সেকেন্ডের জন্য ওকে স্পর্শ করতেও পারলাম না। আমি স্বামী হিসাবে যেমন ব্যর্থ, তেমনি বাবা হিসেবেও ব্যর্থ। মিষ্টি, তুই কি এখনও আমাকে খুনি ভাবিস? সত্যি বলছি, আমি কখনো চাইনি আমাদের বেবিটা হারিয়ে যাক। আমি যদি 2 ঘন্টা আগেও জানতে পারতাম আম্মু তোর সাথে এমন কিছু করতে যাচ্ছে, তাহলে আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করে হলেও আমার বাচ্চাটাকে বাঁচাতাম। আমি তোকে এত কষ্ট দিয়েছি, এটার জন্য আমি কখনোই মাফ করিস না মিষ্টি। আমি সত্যি ক্ষমার অযোগ্য, তাই তোকে মুক্তি দিয়ে চলে গেলাম। সারা জীবনের জন্য তোকে মুক্তি দিলাম। ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি। এখন তোর জীবন আর কোনো পিছুটান রইল না। একটা কথা রাখবি? জানি অসম্ভব হবে হয়তো, কিন্তু এই রিকোয়েস্টটা প্লিজ রাখিস। হয়তো আমি তোকে কোনো দিন নিজের করে পাবো না, তবে তুই আমাকে কখনোই ভুলিস না। খুনি ভেবেও মনে রাখিস, আমার প্রতি তোর জন্মানো ভালোবাসাকে কখনোই ঘৃণা করিস না। জানিস প্রচণ্ড হাসি পাচ্ছে, কিন্তু এটাও জানি না এই চিঠি তুই আদৌ পাবি কি না। যাই হোক, আর কিছু বলতে ইচ্ছা হচ্ছে না, মন ভীষণ অশান্ত। তোকে 1 সেকেন্ডের জন্য দেখতে পেলে হয়তো ক্ষণিকের জন্য শান্ত হতো, কিন্তু সেটা অসম্ভব। অতঃপর ভুল ভেবেও আমাকে একটুও ভালোবাসিস। তোকে আমি কখনোই ভুলব না, জানকে কেউ কখনো ভুলতে পারে না। ভীষণ ভালোবাসি তোকে, তুই জান রে আমার। হিয়া কাপা হাতে চিরকুটটা পড়তে থাকে। প্রতিটা শব্দ যেন তার বুকের ভেতর ছুরির মতো বিঁধতে থাকে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। অশ্রু থামানোর চেষ্টা করেও পারে না সে।
চিঠির শেষ লাইনটা পড়ার সাথে সাথে তার হাত থেকে কাগজটা মাটিতে পড়ে যায়। সে স্থির দাঁড়িয়ে থাকতে পারে না, ধপ করে মেঝেতে বসে পড়ে হিয়া। তার ঠোঁট কাঁপছে, বুকটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তার একটা ভুল এভাবে তার পুরো জীবনটাকে উল্টে দেবে, এটা কোনোদিনও কল্পনা করতে পারেনি হিয়া। সে ভাবেনি অভিমান, রাগ আর ভুল বোঝাবুঝি মিলিয়ে এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে ভালোবাসার মানুষটাকে চিরদিনের জন্য হারানোর তাকে গ্রাস করবে। নয়নের কথা তার কানে পৌঁছালো যেন ঠিক মতো বুঝতে পারছে না সে। মাথার ভেতরে শুধু একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, শিশির চলে যাচ্ছে। নয়ন আবার বলল, হিয়া প্লিজ, এখন কেঁদো না, টাইম শেষ হয়ে যাচ্ছে, আমাদের দ্রুত শিশিরকে ফিরিয়ে আনতে হবে। হিয়াকে কোনো রকম সামলে গাড়িতে বসিয়ে দেয় শান্ত। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে। রাস্তার যানজট, সিগন্যাল কিছুই যেন তার কাছে গুরুত্বপূর্ণ না। তার মাথায় শুধু একটাই লক্ষ্য, যেভাবেই হোক সময়ের আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। হিয়া নিজেকে সামলাতে পারছে না, বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে। তার হাত দুটো কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে ফুলে উঠেছে। সে ফিসফিস করে বলতে থাকে, আমি কেন এমন করলাম, কেন বিশ্বাস করলাম না, কেন কেন। তার মনে একের পর এক দৃশ্য ভেসে উঠছে, শিশিরের ভালোবাসা, তার যত্ন, তাকে ফিরে নেওয়ার আকুতি, আর নিজের প্রতি নিষ্ঠুর আচরণ। হিয়া হঠাৎ নিজের বুক চেপে ধরে কাঁপা কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, আমি যদি ওনাকে না পাই আমি বাঁচব না। শান্ত তাকে বুকে জড়িয়ে ধরে রাখল। নয়ন এক ঝলক তাকায় তার দিকে, তারপর আবার সামনে চোখ রাখে। স্টিয়ারিং শক্ত করে ধরল। হিয়া প্লিজ, একটু নিজেকে সামলাও, আমরা চেষ্টা করছি। এয়ারপোর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হিয়া যেন নিজের ভেতরের সব বাঁধ ভেঙে ফেলল। গাড়ি পুরোপুরি থামার আগেই দরজা খুলে দৌড়ে ভেতরে ঢুকে পড়ে সে। পেছন পেছন নয়ন, শান্ত আর তিন্নি ছুটে আসে, কিন্তু কেউই তাকে থামানোর চেষ্টা করে না, কারণ সবাই জানে এই মুহূর্তে হিয়াকে থামানো অসম্ভব। এয়ারপোর্ট জুড়ে মানুষের ভিড়, মাইকের ঘোষণা, লাগেজের শব্দ, সব মিলিয়ে এক অগোছালো পরিবেশ। কিন্তু হিয়ার কাছে যেন সব কিছু নিঃশব্দ। তার কানে কিছুই পৌঁছাচ্ছে না। তার চোখ বেয়ে টপ টপ করে অশ্রু পড়ছে, কিন্তু সেগুলো মোছার সময় পাচ্ছে না। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছে, শিশিরকে খুঁজে বের করতে হবে। দৌড়াতে দৌড়াতে সে সিঁড়ির দিকে এগোয়, কিন্তু তাড়াহুড়োর মধ্যে হঠাৎ পা পিছলে যায়। তপাস করে পড়ে যায় সে মাঝিতে। আশেপাশে কিছু মানুষ অবাক হয়ে তাকায়, কেউ কেউ এগিয়ে আসতে চায়, কিন্তু হিয়া কারোর সাহায্য নেওয়ার মতো অবস্থাতে নেই। পেটে, হাতে, পায়ে তীব্র ব্যথা লাগে, কিন্তু সে যেন কিছুই টের পায় না। মুহূর্তের মধ্যেই উঠে দাঁড়ায়, কাঁপতে কাঁপতে আবার দৌড়াতে শুরু করে। এয়ারপোর্টের কোনটা কোথায় কি কিছুই জানে না, তাই সে দিশেহারা হয়ে কখনো এদিক কখনো আরেক দিক ছুটে বেড়ায়। যেখানে মানুষের ভিড় সেদিকেই যায়, এই আশায় হয়তো সেখানেই শিশিরকে পাবে। কিন্তু না, প্রতিটা মুখ তার কাছে অপরিচিত, প্রতিটা পথ তাকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। বারবার চারপাশে তাকায় সে, প্রতিটা ছাওয়াই খুঁজে ফেরে তার প্রিয় মানুষটাকে, কিন্তু কোথাও নেই, শিশির নেই। শেষমেশ তার পা থেমে যায়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, চোখ ঝাপসা হয়ে এসেছে। সে ধীরে ধীরে পিছন ফিরে শান্তর কাছে এগিয়ে আসে। কাঁপা কাঁপা হাতে শান্তর বাহু আঁকড়ে ধরে ভাঙা কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, আমার উনি কোথায়? প্লিজ ভাইয়া, তুমি ওনাকে ফিরিয়ে নিয়ে এসো, আমি পারবো না ওনাকে ছাড়া বাঁচতে। তার কণ্ঠে এমন আকুতি যা শুনে শান্ত নিজেকে ভেতর থেকে ভেঙে পড়ে। তবুও সে নিজেকে সামলায়। হিয়ার কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বলে, কাঁদিস না পাখি, আমি দেখছি। তারপর নয়নের দিকে তাকিয়ে বলে, নয়ন চলো, আগে ইনফরমেশন ডেস্কে গিয়ে দেখি আমেরিকার ফ্লাইট কখন ছাড়বে। এই কথাটুকু যেন হিয়ার শেষ ভরসা হয়ে দাঁড়ায়। সে দ্রুত তাদের সঙ্গে পা মেলায়, তার সবাই মিলে দ্রুত এগিয়ে যায় ইনফরমেশন ডেস্কের দিকে। সেখানে গিয়ে নয়ন তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করে, এক্সকিউজ মি, আমেরিকার ফ্লাইট কখন ছাড়বে? ডেস্কে বসে থাকা লোকটি মাথা নিচু রেখেই শান্ত স্বরে উত্তর দেয়, সেই ফ্লাইট তো প্রায় 1 ঘন্টা আগেই ছেড়ে গেছে। এখন একটা সাধারণ উত্তর, কিন্তু সেই উত্তরটাই যেন হিয়ার জীবনে সবচেয়ে বড় আঘাত হয়ে আসে। মুহূর্তের মধ্যে তার শরীর ঠান্ডা হয়ে যায়, পায়ের নিচ থেকে মাটি সরে যায়।
সে দুপা পিছিয়ে যায়, চোখ বড় বড় হয়ে ওঠে। 1 ঘন্টা আগে মানে সব শেষ। সে বিশ্বাস করতে পারে না, মাথা নাড়িয়ে বলতে থাকে, না না সিসি ভাইয়া এটা করতে পারে না। গুনি তো আমাকে এত ভালোবাসে, তাহলে আমাকে ফেলে কিভাবে যাবে? কিন্তু বাস্তবতা তার সামনে দাঁড়িয়ে আছে নিষ্ঠুর অটল। সিসি চলে গেছে চিরদিনের জন্য। হিয়া আর নিজেকে ধরে রাখতে পারে না, ধীরে ধীরে মেঝেতে বসে পড়েছে। হাউমাউ করে কেঁদে ওঠে। তার কান্না থামার কোনো নাম নেই। বুক চাপড়ে কাঁদতে থাকে। আমি কেন এমন করলাম? কেন ওনাকে বুঝলাম না? কেন কেন কেন? তার চোখের দিয়ে অঝোরে অশ্রু গড়িয়ে পড়ছে। আজ সে বুঝতে পারছে ভালোবাসা হারানোর যন্ত্রণা কতটা গভীর হতে পারে। তার মনে একের পর এক প্রশ্ন। একটা বার যদি সব সত্য আগে জানতো, একটা বার যদি তাকে বিশ্বাস করতো, তাহলে কি আজ এই দিনটা দেখতে হতো? আজ তাকে কি এই অসুস্থ শরীর নিয়ে পাগলের মতো এয়ারপোর্টে ছুটে আসতে হতো? না, আজ সে সময়ের কাছে হেরে গেছে, ভালোবাসার কাছে হেরে গেছে, নিজের ভুলের কাছে হেরে গেছে। হিয়া শান্তর হাত শক্ত করে আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে, কথাগুলো ঠিক মতো বেরও হচ্ছে না। ভাইয়া, ও ভাইয়া, তোমার ভাই এভাবে আমাকে একা করে দিয়ে চলে গেল। আমি কিভাবে থাকবো ওনাকে ছাড়া? ওনার কষ্ট আমি বুঝেও বুঝতে পারিনি। আমি ভুল করে ফেলেছি ভাইয়া, আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু উনি এভাবে চলে গেলেন কেন? সে হাঁপাতে হাঁপাতে আবারও বলে ওঠে, ভাইয়া তুমি ওনাকে এনে দাও না, প্লিজ এনে দাও। আমি না তোমার বোন, বলো। তাহলে বলো, বোনের এটুকু আবদারে কি রাখবে না তুমি? আমার ওনাকে চাই, আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। তার কান্নার শব্দে আশেপাশে মানুষ থমকে দাঁড়াচ্ছে। কেউ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ আবার ফিসফিস করে কথা বলছে। কিন্তু এসবের কিছুই হিয়ার চোখে পড়ছে না। তার পুরো পৃথিবী এখন একটাই মানুষ আটকে আছে, সেটা সিসি। শান্ত বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে, কাঁধে হাত রেখে মাথায় হাত বুলিয়ে বলছে, পাখি একটু শান্ত হও প্লিজ, নিজেকে সামলা। কিন্তু হিয়া যেন নিজেকে নিয়ন্ত্রণেই নেই। বুকের ভেতর জমে থাকা সব কষ্ট একসাথে বেরিয়ে আসছে। সে বারবার মাথা নাড়িয়ে বলছে, না ভাইয়া আমি পারবো না। আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? আমার জন্য সিসি ভাইয়া চিরকালের জন্য চলে গেল। হঠাৎ সে শান্তর হাত ছেড়ে তন্নির দিকে তাকিয়ে এল। তন্নিকে সামনে প্রায় ভেঙে পড়ল সে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, এই তন্নি তুই বল না, তুই বল আমি সিসি ভাইয়াকে ফিরে আসতে। তুই বল আমি আর ওনাকে একটুও কষ্ট দেব না, আমি ওনার কথা মতো সব করব। আমি আর কখনো দূরে ছুটে যাব না। তুই বল না প্লিজ। আমার কোনো বেবি চাই না। আমি আর ভুলেও কোনো দিন ওনাকে খুনি বলবো না। আমার শুধু আমার সিসি ভাইয়াকেই চাই। ওনাকে ফিরিয়ে দে না, একবার, শুধু একবার। শেষ কথাগুলো বলতে বলতে সে প্রায় মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। তন্নি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ ভরে গেছে অশ্রুতে। সে কোনো কথা খুঁজে পাচ্ছে না। কি বলবে সে? কীভাবেই বা বোঝাবে? যে মানুষটাকে ফিরিয়ে আনতে হিয়া প্রাণপণ চেষ্টা করছে, সে তো অনেক আগেই চলে গেছে, সময়ের 1 ঘন্টা আগেই। তন্নির বুকটা মোচড় দিয়ে উঠছে। সে ধীরে ধীরে হিয়াকে জড়িয়ে ধরে, কিন্তু তার নিজের হাতও কাঁপছে। শান্ত আর নিজেকে ধরে রাখতে পারল না। সে শক্ত করে হিয়াকে নিজের বুকে জড়িয়ে নিল। তার কণ্ঠ ভারী হয়ে আসছে, শান্ত হ পাখি, সিসি নেই, অনেক আগেই চলে গেছে। আমরা দেরি করে ফেলেছি বোন, আর পাবো না ওকে। কথাগুলো যেন আগুন হয়ে বিঁধল হিয়ার বুকের ভেতরে। সে ঝটকা মেরে শান্তকে সরিয়ে দিল। চোখ দুটো লাল, অশ্রুতে ভেজা মুখ, কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, না তুমি মিথ্যা বলছো। আমাকে রেখে সিসি ভাইয়া কোথাও যেতে পারে না। উনি আমাকে ভালোবাসে। তুমি তো শুনেছ, উনি বলেছিলেন আমি নাকি ওনার জান। বলো, কেউ কি তার জানকে ফেলে রেখে বাঁচতে পারে? তাহলে উনি কিভাবে চলে গেলেন? আমি জানি উনি এখানেই কোথাও আছেন, লুকিয়ে আছেন। আমাকে কষ্ট দিতে ওনার অনেক ভালো লাগে। একটু পরেই চলে আসবে, আমার সামনে দাঁড়িয়ে বলবে, মিষ্টি অনেক ভালোবাসি তোকে, তোকে ছেড়ে এক মুহূর্ত দূরে থাকতে পারবো না আমি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, কিন্তু বিশ্বাস এখনও ভাঙেনি। শান্ত অসহায় চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, বুঝিস না কেন বল? আমি সত্যি বলছি, আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। সিসিকে আমরা কোনো দিন পাবো না, ও অভিমান করে চলে গেছে।
হিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। অভিমান, অভিমান, অভিমান। এত অভিমান কেন ওনার? আমাকে এত কষ্ট দিতে হয়েছে। দিনের পর দিন আমাকেও তো যন্ত্রণা দিয়েছে। কই আমি তো পালিয়ে যাইনি, আমি তো ওনাকে ছেড়ে এতটা দূরে চলে যাইনি, তাহলে উনি কেন চলে গেলেন? তার বুক ওঠানামা করছে দ্রুত, কণ্ঠে জমে থাকা ক্ষোভ আর ভালোবাসা একসাথে বিস্ফোরিত হচ্ছে। আর একটা বার আমাকে সবটা বলতে পারতেন, শেষবারের মতো চেষ্টা করতে পারতেন। না, আমি কি এতটাই পর ছিলাম ওনার কাছে? সামান্য মুখের কথা বিশ্বাস করে চলে গেল। আমার রাগ কমে গেলে আমি নিজেই ফিরে আসতাম। শান্ত কোনো উত্তর দিতে পারল না। সে শুধু নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল, কারণ এই প্রশ্নগুলোর উত্তর তার কাছেও নাই। হিয়া আর কিছু বলল না। ধীরে ধীরে সে আবার উঠে দাঁড়িয়ে যায়, আবার দৌড়ে যেতে থাকে অন্যদিকে। হিয়া এয়ারপোর্টে ফাঁকা জায়গায় এসে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল। আল্লাহ গো! তার মুখ থেকে তীব্র চিৎকার বেরিয়ে এলো। সে দুহাত দিয়ে নিজের পেট আঁকড়ে ধরল। মুখ বিকৃতি হয়ে গেছে যন্ত্রণায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীর কাঁপছে। পাখি চিৎকার করে উঠল শান্ত। সে দৌড়ে এসে হিয়ার পাশে বসে পড়ে, তড়িঘড়ি করে তাকে তুলে ধরে। কি হয়েছে বোন? কোথায় ব্যথা করছে? বল না ভাইকে। হিয়ার ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে। সে পেটটা শক্ত করে চেপে ধরে আছে, যেন ভেতরের ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে। হঠাৎ হিয়ার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। অদ্ভুত অল্প হাসি হলেও সেটা যেন সবাইকে থামিয়ে দিল। শান্ত তার দিকে তাকিয়ে উদ্বিগ কণ্ঠে বলল, বোন তুই কি ঠিক আছিস তো? হঠাৎ হেসে উঠছিস কেন? হিয়া গভীর শ্বাস নিল, চোখে অশ্রু জমেছে, কিন্তু কণ্ঠে নতুন এক প্রত্যয় ঝরেছে। ভাইয়া, আমার শিশির ভাইয়া আমাকে ছেড়ে যায়নি। উনি এখনও এখানেই কোথাও আছে। আমি ওনার শরীরের ঘ্রাণ পাচ্ছি। আমার শিশির ভাইয়া কখনো আমাকে রেখে একা থাকতে পারবে না। শান্ত, নয়ন, তন্নি তিনজনেই একে অপরের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। মনে হলো তারা শুনছে না, দেখছে না, কেবল হিয়ার কথাগুলো অনুভব করছে। তন্নি কুঁচকে ভুরু জোগাল, অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, দোস্ত তোর মাথা কি ঠিক আছে তো? যেখানে ভাইয়া 1 ঘন্টা আগে চলে গেছে সেখানে কিভাবে এখনও আছে? তোর মনে কোনো ভুল হচ্ছে না তো? এটা হয়তো তোর অন্য কারোর ঘ্রাণ হতে পারে। হিয়া দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, না না, এটা আমার শিশির ভাইয়া। আমি ওনার ঘ্রাণ চিনি, কখনো ভুল করিনি। আমি নিশ্চিত এটা আমারই শিশির ভাইয়া। হিয়া যেন অদৃশ্য কোনো এক টানের কারণে নিজেকে কাবু করতে পারছিল না। সে আড়মোড়া হয়ে উঠে দাঁড়ালো। চারপাশ ফাঁকা, তবুও নাকের মধ্যে যেন পরিচিতি ঘ্রাণ স্পষ্ট। হিয়ার হৃৎপিণ্ড দ্রুত ধাক্কাচ্ছে, চোখে অশ্রু ঝরে পড়ছে, কিন্তু সে থেমে থাকছে না। শান্ত, নয়ন, তন্নিও হিয়ার সাথে তার খোঁজে এগোতে লাগলো। চোখে আতঙ্ক, মুখে অনিশ্চয়তা, কিন্তু হিয়ার দৃঢ়তার কাছে তারা সকলেই নীরব হয়ে গেল। হঠাৎ কিছুটা দূরে বসে আছে। গল্পটা আমি এখানেই শেষ করলাম। আপনারা যদি জানতে চান কে আদৌ আছে, শিশির আছে না চলে গেছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তার পরের পর্ব আপনাকে শোনাবো। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।